আমরা আগের দিন করছিলাম একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা দণ্ড গতিশীল হয়, ধরো বি চৌম্বক ক্ষেত্র ক্রস ডিরেকশনে আছে, একটা দণ্ড গতিশীল, তড়িৎচালক বল আবেশ হয়, এটা আমরা জানি। কিভাবে আবেশ হয় তার ডিরেকশনও আমরা জানি। এটা যখন এদিকে গতিশীল হয়, এদিকটা পজিটিভ হয় না, এদিকটা নেগেটিভ হয়, তাই না? পি এন্ড আর কিউ এন্ড যদি বলা হয়, পি এন্ড পজিটিভ আর কিউ এন্ড নেগেটিভ। দেখো চৌম্বক ক্ষেত্রের ভেতরের দিকে, ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্রের দিকে তুমি হাতগুলো ফিঙ্গার গুলো নেবে, প্রসারিত করবে, আর যেদিকে গতিবেগ সেদিকে গুড়াঙ্গুল নেবে, বৃদ্ধাঙ্গুল। আর আমাদের পাম যেদিকে থাকবে সেই দিকটা হচ্ছে হায়ার পটেনশিয়াল। তাহলে এখানে হায়ার পটেনশিয়াল, হ্যাঁ, এটা পি পয়েন্ট হচ্ছে হায়ার পটেনশিয়াল পয়েন্ট বা উচ্চ বিভব, আর কিউ পয়েন্ট হচ্ছে লোয়ার পটেনশিয়াল বা নিম্ন বিভব। আচ্ছা, তো দেখো রিক্যাপ হচ্ছে। তাহলে এখানে তড়িৎচালক বল আবেশ হচ্ছে, এখানে তড়িৎচালক বলের মান হচ্ছে, আমি বললাম ই। এই ই কত হয় সেটা তোমরা জানো। যদি আগের দিনের পড়া, এটা যদি বি এর সঙ্গে ভি লম্বভাবে থাকে এবং এল তিনটাই যদি লম্বভাবে থাকে, তাহলে ই হয় বি ভি এল, আর এটাই সর্বোচ্চ মান, তাই না? এটা ম্যাক্সিমাম ভ্যালু এর। তাহলে একটা দণ্ড চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হলে তার দুই প্রান্তে একটা তড়িৎচালক বলের আবেশ ঘটে, সেই তড়িৎচালক বলের মান হচ্ছে বি ইন্টু ভি ইন্টু এল। এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বি এর সঙ্গে ভি পারপেন্ডিকুলার, তার সঙ্গে আবার এল পারপেন্ডিকুলার। দেখো এই ক্ষেত্রে বি ভি এল পারপেন্ডিকুলার আছে, ভি আছে এদিকে, বি আছে এদিকে, আর এল আছে এরকম, এই জন্য বি ভি এল পরস্পর লম্বভাবে আছে। এরপরে কি করা হয়েছিল বলতো, এই দণ্ডকে গতিশীল করার জন্য একটা বল প্রয়োজন হয়, এক্সটার্নাল ফোর্স বি স্কোয়ার, তারপরে ভি এল স্কোয়ার বাই আর, এটা হচ্ছে এক্সটার্নাল বল। প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু বি ভি এল বাই আর, তাই না? প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু বি ভি মানে ই বাই আর, বি ভি এল বাই আর। তাহলে প্রবাহ মাত্রা, তারপরে অতিরিক্ত বল, আরেকটা জিনিস করা হয়েছিল সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে বি স্কোয়ার ভি স্কোয়ার এল স্কোয়ার বাই আর। এই তিনটা ইকুয়েশন আগের দিন ডিরাইভ হয়েছিল। আচ্ছা, কারেন্ট কখন হবে? এই অবস্থা কি কারেন্ট যাবে? কখন কারেন্ট যাবে? যদি বদ্ধ করা হয়, এটা যদি বদ্ধ করা হয় তবেই এর মধ্যে কারেন্ট পাস হবে। আর এটারই এই তারেরই রোধ বলা হচ্ছে আর। আচ্ছা, এটা আগের দিন হয়ে গেছিল। আজকে আরেকটা জিনিস কি লেখা হয়েছিল, যখন বি আর ভি এবং এল তিনটা যখন একই তলে অবস্থান করে, তখন বলা হয়েছিল নাকি? হ্যাঁ, তাহলে বি ভি আর এল একই তলে যখন থাকবে, সমতলীয় যদি হয়, একই তলে থাকলে টি জিরো হয়। আরেকটা পয়েন্ট বলা হয়েছিল, যে কোনো দুটি যদি সমান্তরাল হয়, যে কোনো দুটি সমান্তরাল যদি হয় তাহলেও ই জিরো হয়, তাই না? দেখো চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান পরিবাহী দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বল, এটা থেকে স্টার্ট। ঘূর্ণায়মান পরিবাহী দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বল। ধরো ক্রস ডিরেকশনে একটা চৌম্বক ক্ষেত্র আছে, ক্রস ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র, এখানে একটা দণ্ডকে ঘোরানো হচ্ছে। আমি একটা দণ্ডকে ঘোরাচ্ছি, আগে চৌম্বক ক্ষেত্র আগে ড্র করি, হলো। এখন আমরা একটা দণ্ড নিলাম, ধরো একটা দণ্ড নিলাম, এই দণ্ডের একটা প্রান্তকে কেন্দ্র করে আমরা দণ্ডটাকে ঘোরাচ্ছি। এই প্রান্তকে কেন্দ্র করে ধরো এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এই বিন্দুটা যদি ঘূর্ণাক্ষ হয়, এই দণ্ডটাকে আমি ওমেগা কৌণিক বেগে আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরাচ্ছি। তাহলে দণ্ডটা অবশ্যই ফ্লাক্স কাটিং করছে। যখনই, কারণ ফ্লাক্স তো এইদিকে, তো দণ্ড ঘুরলে এখানে নিশ্চয়ই একটা আবিষ্ট তড়িৎচালক বল হবে। বুঝতে পারছো? ওমেগা কৌণিক বেগে আমি একটা দণ্ডকে ঘোরাচ্ছি তির্যক চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন ভেতরের দিকে আছে, দণ্ডকে এইভাবে ঘোরানো হচ্ছে। তাহলে এখানে অবশ্যই আবিষ্ট তড়িৎচালক বল হবে। এবার আবিষ্ট তড়িৎচালক বলের হায়ার পটেনশিয়াল কোন দিকটা হবে তোমরা একটু ভাবো। এর গতিবেগ কোন দিকে? উপর দিকে। গতিবেগ যদি উপর দিকে হয়, চৌম্বক যদি হয়, হায়ার পটেনশিয়াল কেন্দ্রের দিকে, তাই না? মানে ঘূর্ণাক্ষের দিকে। আচ্ছা, এবার এখানে আবিষ্ট তড়িৎচালক বল এটার মধ্যে বার করতে গেলে একটা জিনিস, আমরা একটা দণ্ড যখন গতিশীল হয় তখন আমরা তড়িৎচালক বলের সূত্র আমরা জানি বি ভি ইন্টু এল। এখানেও আমরা এটা
প্রয়োগ করতে পারবো, কিন্তু প্রয়োগ করতে গেলে আমাদের একটু ঝামেলা আছে। এখানে ভি ছিল একটা দণ্ডের ক্ষেত্রে, ভি ইজ ইকুয়াল টু কি, এই দণ্ডটা যখন গতিশীল হয় প্রত্যেকটা পয়েন্টের গতিবেগ সেম, কিন্তু এইখানে ওমেগা প্রত্যেকটা পয়েন্টের সেম, কিন্তু ভি তো আলাদা আলাদা, কারণ ভি ইজ ইকুয়াল টু ওমেগা না, ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর। তাহলে আর আলাদা আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা পয়েন্টের ভি আলাদা আলাদা, তাহলে ভি আলাদা আলাদা হওয়ার জন্য এটার মধ্যে আবিষ্ট তড়িৎচুম্বক বল আমরা কি করে নির্ণয় করব? এটা নির্ণয় করার বুদ্ধি হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা প্রথমে কি করব, আমরা করব কি এই ঘূর্ণাক্ষর থেকে x দূরে dx দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ ধরে নিচ্ছি। dx এর গতিবেগ আমরা বলছি এই দিকে, সেটা হচ্ছে v, এটা দূরত্বটা x। তাহলে x দূরে dx দৈর্ঘ্যের একটা পরিবাহী কোন মুহূর্তে ধরা হচ্ছে, ওই মুহূর্তের গতিবেগ উপর দিকে। এবার dx দৈর্ঘ্যের মধ্যে আবিষ্ট তড়িৎচুম্বক বল আমরা তো বলতে পারি ওই সূত্র দিয়ে, কারণ এইটার আমি এই ছোট্ট একটা দণ্ড, খুব ছোট্ট, এর প্রত্যেকটা বিন্দুর গতিবেগ আমি ভি ধরছি, কিন্তু বড় দণ্ড যখন হবে প্রত্যেকটা বিন্দুর গতিবেগ ভি না, সেই জন্য আমি dx দৈর্ঘ্যে আবিষ্ট তড়িৎচুম্বক বল লিখব dx ক্ষুদ্র দৈর্ঘ্যে আবিষ্ট তড়িৎ চালক বল DE ইকুয়াল টু B ইন্টু V ইন্টু DX, BVL এর সূত্রই দেখো, BVL। আর ক্ষুদ্র তড়িৎচালক বল হবে ছোট্ট দৈর্ঘ্য, BVL। অ্যাকচুয়ালি L হচ্ছে এখানে তাহলে DX। আচ্ছা, V মানে ওমেগা ইন্টু X, V মানে ওমেগা, এইটুকু R মানে হচ্ছে X, তো তাহলে ওমেগা X ইন্টু DX, এটা হচ্ছে ওই ছোট্ট অংশটিতে আবিষ্ট তড়িৎচালক বল। এবার আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে সমগ্র দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বল পাবো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলবো তোমাদের, সেটা হচ্ছে আমি সমগ্র দণ্ডে আগেই করব না, আমি করতে চাচ্ছি, দেখো আমার পয়েন্ট এইটুকু অংশের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল। ধরো আমি, খেয়াল করো আমি কি বলছি, এইটুকুর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল, এইটুকুর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল চাচ্ছি আমি। ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন লিমিটটা ধরো এই দৈর্ঘ্যটা L1 আর এই দৈর্ঘ্যটা L2, তাহলে আমি ইন্টিগ্রেশন লিমিট আমাদের দিব দৈর্ঘ্যটা কত থেকে কত, L1 টু L2, তাতে কতটুকুর মধ্যে আবিষ্ট তড়িৎচুম্বক বল হচ্ছে, এইটুকুর মধ্যে আবিষ্ট তড়িৎচুম্বক বল, গোটা দণ্ড না কিন্তু। আমি আচ্ছা এই দণ্ডটার নাম দিলাম, এই বিন্দুটাকে নাম দিলাম O, এই বিন্দুটার নাম দিলাম P, আর যতটুকুর মধ্যে আবিষ্ট তড়িৎচুম্বক বল বার করছি এই বিন্দুটার নাম দিলাম আমি Q, মানে QP অংশে আবিষ্ট তড়িৎচুম্বক বল আমি লিখবো। কিউ বিন্দু হায়ার পটেনশিয়াল না পি বিন্দু হায়ার পটেনশিয়াল, একটু আগে বলা হচ্ছে কিউ বিন্দু হায়ার পটেনশিয়াল, তার মানে এইটুকু অংশ তড়িৎচালক বল মানে হচ্ছে ভিকিউ মাইনাস ভিপি, তাই না? ভিকিউ মাইনাস ভিপি মানে হচ্ছে বিভব প্রভেদ, দুই বিন্দুর বিভব প্রভেদ, সেটাই আমরা চাচ্ছি। আচ্ছা, সুতরাং কিউপি অংশের জন্য একবারে করে দিই, ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন বি ওমেগা এক্স ডিএক্স, x এর মান L1 থেকে L2 পর্যন্ত ভ্যারি করবে, তাহলে b ওমেগা বাইরে আসবে, x dx এর ইন্টিগ্রেশন L1 থেকে L2। এটা আমাদের জেনারেল সূত্রে বের হবে, এটা করলে আমাদের সুবিধা হবে, তোমাদের বইতে डायरेक्टली 0 টু L দেওয়া করা আছে দেখবে। হ্যাঁ, তো তোমার যদি অন্য যে কোনো একটা সেকশনের উপর চাই তাহলে আমাদের জেনারেল সূত্রে এটা হওয়া উচিত। তাহলে আমি e ইকুয়াল টু কত পাচ্ছি, b বাইরে, ওমেগা বাইরে, x স্কয়ার বাই 2, তার লিমিট কত, L1 থেকে L2, তার মানে হাফ b ওমেগা L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার। এটা হচ্ছে ওইটুকু অংশে তড়িৎচালক বল, কোনটুকু অংশে, VQ মাইনাস VP, এটাকে আমরা বলছি। হ্যাঁ, এইটা হচ্ছে হাফ b ওমেগা L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার। এইবার তোমাকে যদি বলে সমগ্র দণ্ডে কত বা যে কোনো জায়গায় কত, আমরা বলে দিতে পারবো। হ্যাঁ, কোথায়, তাহলে এইটা দেখো দণ্ডের ওইটুকু অংশে আবিষ্ট তড়িৎচালক বল, এই দণ্ডটা ঘুরছে, এটা ও বিন্দু, এটা কিউ বিন্দু, এটা পি বিন্দু, এইটুকু দৈর্ঘ্য ধরা হলো L1 আর এইটুকু দৈর্ঘ্য ধরা হলো L2। ক্রস চৌম্বক ক্ষেত্রের মধ্যে এটা এইভাবে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এখানে ঘূর্ণাক্ষ কিন্তু ও বিন্দুই,
এটা কিন্তু ঘূর্ণাক্ষ। এইবার তুই তোমাকে বলে সমগ্র দণ্ডে কত, L1 এর ভ্যালুটা কত হবে 0, L2 এর ভ্যালু কত হবে L। হ্যাঁ, তাহলে সমগ্র দণ্ড যখন চাইবে, সমগ্র দণ্ডের জন্য E ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার, এটা সমগ্র দণ্ডের জন্য। তাহলে আমাদের জেনারেল সূত্র কোনটা বলবো, আগেরটা না পরেরটা? আগেরটাই জেনারেল, ওটা তো যে কোনো দৈর্ঘ্যের জন্য করা সম্ভব, তাই না? তাহলে আবিষ্ট তড়িৎচালক বল আমাদের হলো। আচ্ছা, এবার এটার উপর দু একটা অঙ্ক দেখি, হয়ে গেছে? হ্যাঁ, তোমরা নিজেরাই এখন করতে পারবে। বলো তো, এক্সারসাইজ 1, একটা দণ্ড তোমাকে বললো এইটুকু দৈর্ঘ্য L/3, তোমাকে বললো এই PQ অংশে এটা ঘূর্ণাক্ষ, এইটা ঘূর্ণাক্ষ ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, এইটুকু হচ্ছে এটা O বিন্দু, OP হচ্ছে L/3। তাহলে PQ অংশে আবিষ্ট তড়িৎচালক বল কত, মানে VP মাইনাস VQ কত? এখানে ক্রস ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ বলো, ডিরেক্টলি দেখা যাবে না? আচ্ছা, হায়ার পটেনশিয়াল কোনটা, P পয়েন্ট হায়ার পটেনশিয়াল, তাহলে VP মাইনাস VQ তো আমি লিখবো E, লিখবো E মানে হচ্ছে হাফ বি ওমেগা L2, L2 কত L, এখানে L/3 দেওয়া মানে হচ্ছে এটার 1/3, মানে এটা L, তাহলে L স্কয়ার মাইনাস L/3 হোল স্কয়ার, এটা না? টোটালটা তো L, এখান থেকে তো নিতে হয়। হ্যাঁ, L2 এটা, L2 হচ্ছে L, L1 হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে হাফ বি ওমেগা, তার মানে L স্কয়ার 9L স্কয়ার মাইনাস L স্কয়ার 8L স্কয়ার বাই 3, তার মানে ও 4/3, এটা 4/3। তার জন্য 3 স্কয়ার 4/9, 4/9। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখো, এখানে এইখানে ঘূর্ণাক্ষ, খেয়াল করবে, এটা L দৈর্ঘ্যের একটা L দৈর্ঘ্যের একটা সুতা, L দৈর্ঘ্যের সুতা দিয়ে 2L দৈর্ঘ্যের একটা পরিবাহী দণ্ডকে ঘোরানো হচ্ছে। এইভাবে একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে। ঘোরানোর এখানে ভি এর অভিমুখ মানে ওমেগার অভিমুখ ভেতরের দিকে, মানে ভি এর অভিমুখ কিন্তু ভেতরের দিকে। দেখো আগে আবিষ্ট তড়িৎচালক বল হবে কিনা, দেখো ভি কোন দিকে, এটা ঘুরছে কিভাবে বলো তো, অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। ব্যবস্থাটিকে অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে। তাহলে তোমাকে বার করতে হবে ভিপি মাইনাস ভিকিউ, এটা কত? দেখো আবিষ্ট তড়িৎচালক বল হবে কিনা এটাকে দেখতে হবে। ঘুরছে কিভাবে, ঘুরছে কিন্তু অনুভূমিক তলে, তাই না? এইভাবে ঘুরছে। আর চৌম্বক ক্ষেত্র কিভাবে আছে, হ্যাঁ, গতিবেগ কোন দিকে, কোনো একটা জায়গাতে গতিবেগ কোন দিকে, ভেতরের দিকে, তাহলে ভেতরের দিকে গতিবেগ, তাহলে আবার বৃদ্ধাঙ্গুল ভেতরের দিকে নিব। চৌম্বক ক্ষেত্র কোন দিকে, উপর দিকে। হ্যাঁ, তাহলে হায়ার পটেনশিয়াল কোন দিকটা, হ্যাঁ বি চৌম্বক ক্ষেত্র, আর গতিবেগ ভেতরের দিকে, কিউ এর দিকে হচ্ছে হায়ার পটেনশিয়াল। তোমার ভিপি মাইনাস ভিকিউ চাইছে, নিশ্চয়ই মাইনাস হবে। হ্যাঁ, তাহলে ভিপি মাইনাস ভিকিউ আমি লিখবো মাইনাস আগে, সবার আগে, তারপরে হাফ বি ওমেগা L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার, L2 মানে 3L1 স্কয়ার মাইনাস L স্কয়ার, এই যা আসবে, তাহলে মাইনাস হাফ বি ওমেগা। বুঝতে পারছো অঙ্কটা? এটা যেইতে আসছে জয়েন্ট এন্ট্রান্স আছে। এবার নিটের একটা অঙ্ক, আর ব্যাসার্ধে দেখো একটা অর্ধবৃত্তাকার দণ্ড, এটাকে ক্রস চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরানো হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে। এটা ঘূর্ণাক্ষ, এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এইভাবে ঘোরানো হচ্ছে ওমেগা কৌণিক বেগে। বলো তড়িৎচালক বল আবিষ্ট হবে কি হবে না? এল এখানে কোনটা, এল হচ্ছে যে পি বিন্দু
আর কিউ বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব যেটা 2r, 2r হচ্ছে এখানে এল, যেখানেই এল ভেক্টর আসে সেখানেই তো প্রাথমিক আর শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব হবে। হ্যাঁ, এবার এটা ঘোরানো হচ্ছে এইভাবে, বুঝতে পারছো? এটা এইভাবে ঘোরানো হচ্ছে, বি কোন দিকে? ভেতরের দিকে। আবিষ্ট তড়িৎ বল হবে কিনা বুঝতে পারছো ঘটনাটা? বি ভেতরের দিক, বি ভেতরের দিক, এটা ঘুরছে এইভাবে। হ্যাঁ, এটা বাঁকানো, এটা বাঁকানো, এটা ঘুরছে এইভাবে, তাহলে হবে আবিষ্ট তড়িৎ বল। কারণ বি এর সঙ্গে গতিবেগ লম্ব, দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো এটা, দৈর্ঘ্য লম্ব, তাহলে এখানে বিভিএল হবে। এল বলতে এখানে কোনটা? 2r। হ্যাঁ ঠিক আছে, এল বলতে হচ্ছে 2r। এবার হায়ার পটেনশিয়াল কোনটা? হ্যাঁ, পি বিন্দু হায়ার পটেনশিয়াল। তোমার কাছে হয়তো চাইলো ভিপি মাইনাস ভিকিউ এটা কত? সবাই পারবো আমরা এখন সলিউশনে আমরা লিখবো। হ্যাঁ বলো, ভিপি মাইনাস ভিকিউ, ওটা হায়ার পটেনশিয়ালে আছে, এটা এটা এইচপি, এটা এলপি লোয়ার পটেনশিয়াল। তাহলে সূত্র আমাদের হাফ বি ওমেগা ইন্টু এল স্কোয়ার, এল স্কোয়ার মানে হচ্ছে তাহলে 4/2 2 বি ওমেগা আর স্কোয়ার, আর কিছু নেই ওটাতে অ্যান্সার। আচ্ছা এইবার বলো, এই অর্ধবৃত্তাকার দণ্ডটা কিন্তু এইভাবে ঘোরানো হতো অনুভূমিক তলে, তাহলে আবিষ্ট তড়িৎ বল কত হতো? 0, কারণ বি তো এইদিকে, আর অনুভূমিক তলে ঘোরানো তো এরকম হতো, আর গতিবেগ আর বি একই দিকে হয়ে যেত। হয়েছে? বুঝতে পারছো? আচ্ছা নেক্সট হয়েছে লেখা। তারপর দেখো সাইকেলের চাকা, সাইকেলের একটা চাকা একটা তির্যক চৌম্বক ক্ষেত্রে ঘুরছে। সাইকেলের চাকার মধ্যে স্পোক থাকে না, মানে এটা ধরো সাইকেলের চাকা, স্পোক, এটা ধরো ক্রস চৌম্বক ক্ষেত্রের মধ্যে এটাকে এভাবে ঘোরানো হচ্ছে। ঘূর্ণাক্ষ, এটাই মধ্যবিন্দুটাই ঘূর্ণাক্ষ, কেন্দ্রটাই ঘূর্ণাক্ষ। আচ্ছা, তড়িৎচালক বল আবিষ্ট হবে কিনা? প্রত্যেকটা দণ্ড, এক একটা স্পোককে তুমি এক একটা দণ্ড ভাবো, প্রত্যেকটা দণ্ড ঘুরছে, তাহলে প্রত্যেকটা দণ্ড মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল হবে। আচ্ছা, এবং হায়ার পটেনশিয়াল ধরো এটা কেন্দ্রটাকে নাম দিলাম আমি ও, আর পরিধিটা এটা পরিধি, হায়ার পটেনশিয়াল বিন্দু পরিধিতে হবে না কেন্দ্রে হবে? কেন্দ্রে হায়ার পটেনশিয়াল হবে। এবার তোমাকে তোমার তোমার কাছে কোশ্চেন হচ্ছে, মনে করো এখানে স্পোকের সংখ্যা মনে করো n, তাহলে এটা ভিও আর এটা ভিপি মনে করো, একটা বিন্দু নাম দিলাম ভিও মাইনাস ভিপি, এটা কত হবে? মানে পরিধির সঙ্গে ও বিন্দু বিভব পার্থক্য কত হবে? স্পোকের সংখ্যা n। আচ্ছা, স্পোক ধাতব, তাই তো? এটা তো রিং, রিংটাও কিন্তু ধাতব, মাথায় রেখো, স্পোক যেমন ধাতব রিংটাও তেমন ধাতবই। আচ্ছা, যদি ধাতবই হয় তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো নাই, এখানে প্রত্যেকটা স্পোক এক একটা তড়িৎ কোষ হিসাবে আচরণ করবে, এবং সেই তড়িৎ কোষের পজিটিভ থাকবে ভেতরের দিকে, কি তাই তো? এরকম থাকবে। হ্যাঁ, পজিটিভ ভেতরের দিকে, নেগেটিভ বাইরের দিকে। তুমি যে কোনো জায়গায় দেখো n সংখ্যক আছে স্পোকের সংখ্যা, প্রত্যেকটা তড়িৎচালক বল সমানই, স্পোকের দৈর্ঘ্য সমান, এটাও ই এটাও ই এটাও ই, সবগুলোর তড়িৎচালক বল সমান, তাহলে মোট তড়িৎচালক বল কত হবে? সেই জন্য তো জিজ্ঞেস করা, এরা সব সমান্তরাল সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে সব, তাই নাকি? সমান্তরাল সমবায় থাকলে তড়িৎচালক বল কত হবে? প্রত্যেকটা যদি ই হয়, একটার যা হয় তাই হয় না, ই। হ্যাঁ, সুতরাং ভিও মাইনাস ভিপি ইকুয়াল টু ই।
সমান হলে একটার যা হয় তাই হয়, কারণ সমান্তরাল সরণে তড়িৎচালক বলের মান মনে আছে তো, ই ইকুইভ্যালেন্ট এভাবে লিখছিলাম আমি, এই যে E1/R1 প্লাস E2/R2 এরকম, আর নিচে 1/R1 প্লাস 1/R2 এরকম ভাবে হয়, দেখবে ই আসবে, ইকুইভ্যালেন্ট ই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর চাকতি চৌম্বক ক্ষেত্রে ঘোরানো হচ্ছে, তির্যক চৌম্বক ক্ষেত্রে একটা চাকতি ঘোরানো হচ্ছে, এটা চাকতি, এই বিন্দুকে কেন্দ্র করে চাকতি ঘোরানো হচ্ছে, ধাতব চাকতি। ব্যাসার্ধ আর, আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? হ্যাঁ, এখানে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? দেখো চাকতি যখন ঘুরবে, তুমি এখানে ইনফাইনাইট নাম্বার অফ স্পোক তুমি ধরে নিতে পারো, অসংখ্য স্পোক আছে এখানে, অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ স্পোক আছে, এবং সবগুলো কি আছে? সমান্তরাল সমবায়, তাই না? সমান্তরাল সমবায় কি হবে? একটা স্পোকের যা হয় তাই তো হয়। তাহলে ই নেট এখানে কত হবে বলো? ই নেট ই হবে একটার জন্য যা হবে তাই, কি বলছো 0 হাফ বি ওমেগা আর স্কয়ার হবে না চাকতির জন্য? একটার জন্য যা তাই, কারণ এরা তো সব সমান্তরাল সমবায়, তুমি যতগুলোই ধরো না কেন, এই চাকতির মধ্যে তুমি অসংখ্য স্পোক একদম লাগালাগি এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে সব দণ্ড, আর সব তো সমান্তরাল সমবায়, যতই থাক একটার যা হবে তাই তো হবে, সমান সমান তো সব। বুঝতে পারছো? আচ্ছা, যদি বলা হয় অ্যানুলার ডিস্ক, তার মানে দুই ব্যাসার্ধ বিশিষ্ট একটা ডিস্ক, এখানে আবিষ্ট তড়িৎচালক বল কত? এইরকম, এটা R1 ব্যাসার্ধ, এটা R2 ব্যাসার্ধ, কিছুই না, এটা আবিষ্ট তড়িৎচালক বল হবে ইজ ইকুয়াল টু হাফ বি ওমেগা R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। হ্যাঁ, এটা ওমেগা কৌণিক বেগে বি চৌম্বক ক্ষেত্রে যদি ঘোরে। বুঝা গেল? আচ্ছা, এবার আরো প্রশ্ন আছে, আরো এক্সাম্পল দেখো। আই শোনো 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 শোনো, একটা দণ্ড, এবার ঘূর্ণাক্ষ, এটা ঘূর্ণাক্ষ, এইদিকে L1 দৈর্ঘ্য, এইদিকে L2 দৈর্ঘ্য, এইটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। খেয়াল করো, এই যে দণ্ডকে কিভাবে ঘোরানো হচ্ছে, এইভাবে ঘোরানো হচ্ছে, মাঝখানে ঘূর্ণাক্ষ, মাঝের কোন একটা বিন্দুতে, হ্যাঁ মিডল পয়েন্টও হতে পারে, আমি একটা সাইডে নিলাম, এটা ঘূর্ণাক্ষ, এইভাবে ঘুরছে দণ্ডটা। বুঝতে পারছো? একটা প্রান্তকে কেন্দ্র করে না, আমরা যে থিওরিটা শিখলাম, ঘূর্ণাক্ষ কোথায় ছিল? একটা প্রান্তে, এবার একটা প্রান্তে না, এইখানে। তাহলে এইখানে দুটো দণ্ড হিসাবে তুমি ট্রিট করবে, এই একটা দণ্ড, এই দণ্ডের জন্য হায়ার পটেনশিয়াল যদি বি ক্রস ডিরেকশনে হয়, বলো এইটুকু অংশের জন্য হায়ার পটেনশিয়াল কেন্দ্রের দিকে। আচ্ছা, কেন্দ্রের দিকে মানে হচ্ছে, ধরো এটা আমি পি বিন্দু, এটা কিউ বিন্দু নিলাম, ওপি অংশের জন্য হায়ার পটেনশিয়াল ভেতর দিকে। এবার বলো তো ও কিউ অংশের, এটাও একটা দণ্ড, এটাও তো ঘুরছে, এটা উঠছে উপর দিকে, এটার নামছে নিচের দিকে, তাহলে এইটা যদি হায়ার পটেনশিয়াল এই দিকে হয়, এটা হায়ার পটেনশিয়াল কোন দিকে? উল্টা দিকে, কেন্দ্রের দিকেই, হায়ার পটেনশিয়াল এর দিকেই, আর গতিবেগ হচ্ছে এটা নিচের দিক, চৌম্বক ক্ষেত্র ভেতরের দিক, তাহলে হায়ার পটেনশিয়াল কেন্দ্রের দিকেই হচ্ছে। আর এই অংশের জন্য তো চৌম্বক ক্ষেত্রের ভেতরের দিক, হ্যাঁ গতিবেগ উপরের দিক, হায়ার পটেনশিয়াল এটা। তার মানে এখানে যে দুটো কোর্স তৈরি হচ্ছে, সেই কোর্স দুটো এইরকম হচ্ছে না, এটা কিউ বিন্দু, এটা পি বিন্দু, দেখো তো এটা কেন্দ্র, এটা ও বিন্দু, আরে তাই হচ্ছে তো, এরকম হচ্ছে না, এটার হায়ার পটেনশিয়াল এই দিক, এটার হায়ার পটেনশিয়াল ওই দিক। আচ্ছা, এইবার এইটার তড়িৎচালক বল একটা E1 নাম দাও, এটা E2, সমান হবে কি? সমান হবে না, তাহলে এখানে ই নেট কত হবে? ই নেট হবে E2 মাইনাস E1, যেটা বড় তার থেকে E1 মাইনাস করতে হবে। E2 কত? হাফ বি ওমেগা L2 স্কয়ার মাইনাস হাফ বি ওমেগা L1 স্কয়ার। বুঝতে পারছো? এটা হবে, তাহলে এইভাবে করতে হবে। আরো এল দৈর্ঘ্যের একটা দণ্ড, ঘূর্ণাক্ষ মাঝখানে, দেখো এটা ঘূর্ণাক্ষ, ঘূর্ণাক্ষ মাঝখানে, এটা
ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। তোমাকে বলা হলো পি ভিপি মাইনাস ভিকিউ কত, বলো দেখি। ভিপি মাইনাস ভিকিউ এটা কত? এটা এল, আর এটা এল বাই টু, এটাও এল বাই টু। তাহলে কি হবে? দুইটা যে কোষ তৈরি হবে, দুইটা কোষ একদম সমান সমান তড়িৎচালক বলতো, দৈর্ঘ্য তো সমান, হ্যাঁ জিরো হবে। তাহলে ইনেট ইনেট ইকুয়াল টু ই মাইনাস ই ইকুয়াল টু জিরো। তাহলে ঘূর্ণায়মান দণ্ড চৌম্বক ক্ষেত্রে কত তড়িৎচালক বল আবেশ করে আমরা দেখলাম। আমাদের গতি ও তড়িৎচালক বল শেষ হলো। দুটো বিষয় পড়লাম, আর হচ্ছে দণ্ড সরলরৈখিক ভাবে গতিশীল, সেই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল কত, আর দণ্ড যদি ঘোরে তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কত। গতি ও তড়িৎচালক বলের মধ্যে এইটুকুই, হ্যাঁ যা যা পড়ানো হলো। এবার লাস্ট তড়িৎচুম্বকীয় আবেশের শ্রেণী বিভাগের মধ্যে লাস্ট বিভাগটা ছিল হচ্ছে পরিবর্তী, হ্যাঁ পর্যায়বৃত্ত তড়িৎচালক বল। দেখো পর্যায়বৃত্ত তড়িৎচালক বল। পর্যায়বৃত্ত তড়িৎচালক বল মানে কি জানি চেঞ্জ হয় এখানে, যখন থিটা পরিবর্তন হয়। কোথায় থিটা পরিবর্তন হয় এর একটা উদাহরণ, সব থেকে বড় উদাহরণ হচ্ছে এসি ডায়নামো বা জেনারেটর আমরা পড়বো, তাহলেই হয়ে যাবে, যেখানে যান্ত্রিক শক্তির থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। দেখো এসি ডায়নামো দেখো, এই যন্ত্রের সাহায্যে কি করা হয় বলতো? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করা হয়। এসি ডায়নামোর সাহায্যে। এখানে অবশ্যই পিরিয়ডিক ইন্ডাকশন হবে, অর্থাৎ কোণের পরিবর্তন হবে, সময়ের সঙ্গে কোণের পরিবর্তন হবে। এর গঠনটা একটু বলি, গঠন বলতে গেলে তো একটু ছবি আঁকতে হয়। বাইরের থেকে যা আমরা দেখতে পাই ডায়নামো, আসলে ভেতরের গঠনটা কি সেটা আমরা একটু সহজ করে বলার চেষ্টা করি। একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এনএস চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আয়তকার কুণ্ডলী, আমার এখানে জায়গাটা একটু কমই হয়ে যাবে। দেখো একটা আয়তকার কুণ্ডলী, এইটাকে ঘোরানো হবে বাইরের শক্তির সাহায্যে, এটা আমরা বলি অ্যাক্সেল। হ্যাঁ এইখানে ধরো এখানে আমি হ্যান্ডেল লাগিয়ে, কথার কথা মনে করো এখানে হ্যান্ডেল লাগিয়ে ঘোরানো হচ্ছে, এইভাবে ঘোরানো হচ্ছে, তাহলে এটা কি হবে? ঘুরবে। চৌম্বক ক্ষেত্রে যখন ঘুরবে তাহলে আবিষ্ট তড়িৎচালক বল অবশ্যই হবে। সেই আবিষ্ট তড়িৎচালক বলে এখানে কোন কোন পরিবর্তন হচ্ছে, তো কোন পরিবর্তন হওয়ার জন্য এটা আমরা পরিবর্তিত তড়িৎচালক বল বলবো। দেখো কিভাবে হচ্ছে ডায়নামোর ক্ষেত্রে, দেখো কি হয়, এই দুটো প্রান্ত হচ্ছে এই কয়েলের কয়েলের তারের দুই প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্ত। এইখানে আমরা যদি কথার কথা এখানে একটা বাল্ব লাগিয়ে দিই, এই বাল্বটা জ্বলবে। দুই প্রান্তের মধ্যে এটা ঘোরানো হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎচালক বল সৃষ্টি হবে, তাহলে এটা জ্বলবে। কিন্তু ঘটনা হচ্ছে যখন আমি কয়েলটাকে ঘোরাবো তখন তো এই বাল্বটাও ঘোরাতে হবে, বাল্বটা ঘুরে যাবে তো, তাই না? তারের সঙ্গে যুক্ত আছে। তাহলে এই সিস্টেম থাকলে চলবে না, সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ সিস্টেমটাকে কিভাবে চেঞ্জ করা হয় যাতে আমাদের এই বাল্বটা যাতে না ঘোরে, করা হয় কি, এখানে একটা রিং লাগানো হয়, স্লিপ রিং বলে, আর এইখানে একটা রিং লাগানো হয়। দেখো S1 আর S2 দুইটা রিং। আচ্ছা এটা কিন্তু চৌঙ্গাকার, দেখো ব্যাপারটা, বাল্বটা তুমি ঘোরাতে চাও কেন? তুমি তাহলে তো অসুবিধা হবে, গোটা বাড়ি শুদ্ধ গোটা পাড়া শুদ্ধ ঘুরবে নাকি? দেখো কি করা হয়, এই এই তারের কয়েলের তারের একটা প্রান্ত S1 রিং এর সঙ্গে যুক্ত, আর আরেকটা প্রান্ত S2 রিং এর সঙ্গে যুক্ত। এই S1 আর S2 রিং কে বলা হয় স্লিপ রিং। দেখো কানেকশনটা কিরকম করা হয়, এই স্লিপ রিং এর সঙ্গে না আরেকটা এরকম ভাবে কানেক্টর লাগানো হয়, এটাকে ব্রাশ বলা হয়, ব্রাশ। হ্যাঁ দেখো ব্যাপারটা বোঝো, ঘটনাটা বোঝো। এখানে এই কয়েলটার সঙ্গে রিং গুলো ঘুরবে, হ্যাঁ এই রিং ঘুরছে, স্লিপ রিং গুলো ঘুরবে,
আর এখানে একটা, এগুলোকে বলা হয়, এগুলোকে বলি আমরা ব্রাশ। কিসের তৈরি? কার্বন ব্রাশ। আর স্লিপ রিং গুলো হচ্ছে ব্রাশ দিয়ে তৈরি, ব্রাশ, পিতল। এখন রিং গুলো ঘোরে, আর এই ব্রাশ কি হয়, ব্রাশ রিং এর উপর চেপে ধরে, কানেক্ট হয়ে থাকে শুধু। মানে এটা ঘুরতেছে এরকম, এই যে স্লিপ রিং ঘুরতেছে, এটার সঙ্গে কানেক্ট হয়ে থাকছে, এটা বুঝতে পারছো, এটাই কাজ। তাহলে কি হলো, ব্রাশ তো ঘুরছে না, কিন্তু ব্রাশ ঘুরছে না, ঘুরছে কে? স্লিপ রিং ঘুরছে। স্লিপ রিং ঘুরছে মানে এই তারগুলো ঘুরছে, তো তারগুলোকে ঘোরাতে হবে, তারগুলো ঘোরাতে হবে, সঙ্গে সঙ্গে স্লিপ রিং ঘুরছে। এবার স্লিপ রিং এর সঙ্গে একটা ব্রাশ, ব্রাশের মতোই কানেক্ট করে দেওয়া আছে, জাস্ট এভাবে টাচ করে দেওয়া আছে। একটা স্প্রিং থাকে, স্প্রিংটা চেপে ধরে, এখানে স্প্রিং থাকে, স্প্রিংটা চেপে ধরে। এবার ওটা ঘুরতে থাকে, সঙ্গে সঙ্গে ব্রাশ গুলো এখানে চাপানো থাকে, তার মানে কানেক্টেড হয়ে থাকে। এখন এইখান থেকে আমি তড়িৎ চালক বল আমরা বাহ্যিক কোনো রোধের মধ্যে পেয়ে যাবো। এখন তাহলে বাইরের এই ব্যবস্থা আর ঘোরানোর দরকার নেই, আমার স্থির অবস্থা আছে। হ্যাঁ, তাহলে এই স্লিপ রিং আর ব্রাশ এই ব্যবস্থা করতে হয়। আর এই কুণ্ডলীকে বলা হয়, এই কুণ্ডলীর মধ্যে আবার কাঁচা লোহার কোর নেওয়া হয়, এটাকে বলা হয় আর্মেচার, এটাকে বলা হয় আর্মেচার। হ্যাঁ, আর এটাকে বলা হয় অ্যাক্সেল। অ্যাক্সেল আমি ইংরেজিতে লিখলাম। অ্যাক্সেলকে ঘোরানো হবে বাহ্যিক শক্তি দিয়ে, আর ঘোরানো হচ্ছে বাহ্যিক কোনো শক্তি দিয়ে। এবার বাহ্যিক শক্তি বলতে তুমি বসে থেকে ঘোরাতে পারো, জল প্রবাহ দিয়ে ঘোরানো হয়, জলবিদ্যুৎ হবে। বায়ু প্রবাহ দিয়ে ঘোরানো হয়, তাপ দিয়ে ঘোরানো হয়, বুঝতে পারছো? অথবা আমরা বাড়িতে যে জেনারেটর, বিয়ে বাড়িতে যে জেনারেটর ইউজ করি, সেখানে কে ঘোরায়? হ্যাঁ, পেট্রোল ঘোরায়, ডিজেল। ওখানে একটা ইঞ্জিন তৈরি করা হয় এটা ঘোরানোর জন্য। হ্যাঁ, তাহলে ওখানে ঘোরানো হচ্ছে। তাহলে এই গঠন হচ্ছে, তাহলে 1 নম্বর থাকবে আর্মেচার, আর্মেচার থাকবে 2 নম্বর এম এস চুম্বক মেরু থাকবে, 3 নম্বর থাকবে স্লিপ রিং, স্লিপ রিং থাকবে। স্লিপ রিং হচ্ছে কিসের তৈরি? এটা পিতলের। আর 4 নম্বর থাকবে ব্রাশ, থাকবে ব্রাশ, ব্রাশ থাকবে, এটা কার্বনের। বুঝতে পারছো? গঠনের মধ্যে এইটুকুই, গঠন তো আসবে না। আর্মেচার কি জিনিস বুঝতে পারলা, অ্যাক্সেল থাকে। এবার আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয়। দেখো, এসি জেনারেটরে আবিষ্ট তড়িৎ চালক বলের মান নির্ণয়। আচ্ছা, কোন মুহূর্তে মনে করো কয়েলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ আছে, কোন মুহূর্তে কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর বি এর সাথে, হ্যাঁ কোন মুহূর্তে, লিখি নাই, হ্যাঁ কোন মুহূর্তে কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর বি এর সাথে থিটা কোণে অবস্থান করলে, থিটা কোণে অবস্থান করলে আমি লিখতে পারি phi is equal to NBA cos theta। কুণ্ডলীর কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা হলে থিটা is equal to ওমেগা টি। তাহলে আমি phi is equal to NBA cos ওমেগা টি লিখলাম। তাড়াতাড়ি আমি স্লাইড চেঞ্জ করবো, তো দাঁড়া থাকলে হবে না, গল্প করলে হবে না। তো কুণ্ডলীর কৌণিক বেগ ওমেগা হলে phi, phi is equal to NBA cos theta, থিটার জায়গায় ওমেগা টি। দেখো কুণ্ডলী ঘুরছে একটা কৌণিক বেগ নিয়ে, তো এখানে কুণ্ডলীর কৌণিক, এখানে কুণ্ডলীটা ঘোরানো হচ্ছে ওমেগা কৌণিক বেগ নিয়ে, ধরো তাহলে ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি ঘোরে, থিটা মানে হচ্ছে ওমেগা টি, আমরা লিখতে পারি। এবার আবিষ্ট তড়িৎ চালক বল, আবিষ্ট তড়িৎ চালক বল আমরা জানি ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। তাহলে ফাই এর ভ্যালু আমরা যদি বসাই, ডি ডিটি অফ ফাই মানে এন বি এ কস ওমেগা টি। আমরা যদি ডেরিভেটিভ করি, আগে কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসি, এখানে একটা মাইনাস, হ্যাঁ দেখো বাইরে কি কি আসবে, और ইকুয়াল টু মাইনাস এন বাইরে আসবে না, চৌম্বক ক্ষেত্র স্থির, চৌম্বক ক্ষেত্র বাইরে আসবে, এ স্থির, এটাও বাইরে আসবে, ডি ডিটি অফ তাহলে কি থাকলো, cos ওমেগা টি থাকলো না,
তাই লাগলো। আচ্ছা, cos ওমেগা টি ডেরিভেটিভ তোমরা বলো মাইনাস এন বি এ মাইনাস ওমেগা সাইন ওমেগা টি, তাই হবে তো? মাইনাস হবে প্লাস এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। এখানে দেখো ই ইকুয়াল টু এটা আসলো এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। তার মানে ই এর সর্বোচ্চ ভ্যালু কত? সাইন এর ভ্যালু যখন 90 তখন ই সর্বোচ্চ হয়, তাহলে ই এর সর্বোচ্চ মান ই নট নাম দিলাম, সেটা হচ্ছে ই এন বি এ ওমেগা। সুতরাং ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি আমি লিখতে পারি। এইটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। দেখছো কত? ই নট সাইন ওমেগা টি। এইবার আমরা এখানে এই তড়িৎচালক বলটা একটু অন্যরকম। কিরকম? সাইনের সঙ্গে সম্পর্কযুক্ত। সাইনের ভ্যালু বাড়ে কমে, তাই না? কখনো সর্বোচ্চ হয়, কখনো সর্বনিম্ন হয়, কখনো শূন্য হয়। সাইন গ্রাফ কেমন হয় তোমরা তো জানো, সাইন গ্রাফ এরকম হয়। তাহলে এখানে তড়িৎচালক বলের মানও তাহলে চেঞ্জ হচ্ছে, পর্যায়ক্রমে চেঞ্জ হচ্ছে, নির্দিষ্ট সময় অন্তর চেঞ্জ হচ্ছে। এটাকে আমরা বলবো তখন এসি তড়িৎচালক বল। হ্যাঁ, এটাই এসি তড়িৎচালক বল পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে এসি তড়িৎচালক বল। যদি প্রবাহ মাত্রা চাই, এসি প্রবাহ, দেখো এসি প্রবাহ যদি বলে আমাকে আই ইকুয়াল টু ই বাই রোধ, ই নট বাই রোধ বাই ইনটু সাইন ওমেগা টি। তার মানে আই ইকুয়াল টু এটাকে আমি আই নট সাইন ওমেগা টি বলতে পারি। এটা হচ্ছে প্রবাহ মাত্রা, এটা এসি প্রবাহ মাত্রা। দেখো এসি স্টার্ট হয়ে গেল কিন্তু প্রায়, এসি প্রবাহ মাত্রা চলে আসছে, এসি তড়িৎচালক বল চলে আসছে। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বল একই দশায় আছে। দশা পরে বুঝবে ভালো করে এসি পড়ার পর। আর ফাই যেটা, ফাই দেখো কস দিয়ে, ফাই কস দিয়ে আর ই হচ্ছে সাইন দিয়ে। ফাই আর ই এর মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি। ই এবং ফাই এর দশা পার্থক্য পাই বাই 2। কেন? ফাই কস দিয়ে, ফাই এর ইকুয়েশন কি কস, আর ই বা আই এর ইকুয়েশন কি সাইন দিয়ে। কস আর সাইনের মধ্যে দশা পার্থক্য পাই বাই 2। কস পাই বাই 2 কোণে এগিয়ে থাকে, সাইন পিছিয়ে থাকে। আচ্ছা, আমি গ্রাফ আঁকছি, দেখো গ্রাফ আঁকলে বুঝতে পারবে অনেকটা তড়িৎচালক বলটা কিভাবে পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে। দেখো লেখচিত্র, একই গ্রাফে আমি ফাইও দেখাবো, আইও দেখাবো, ইও দেখাবো। আচ্ছা, ধরো এইদিকে ফাইও নিচ্ছি, ইও নিচ্ছি, আইও নিচ্ছি। আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট প্রবাহ মাত্রা এবং ফ্লাক্স সবই নিচ্ছে। এদিকে টাইম, দেখো ফাই এর গ্রাফ কস দিয়ে, ফাই এর গ্রাফ কস দিয়ে, তাহলে এটা শিওর ফাই না? উপর থেকে শুরু না, কস হাইয়েস্ট থেকে শুরু। আর আই এর গ্রাফ বা ভি এর গ্রাফ, মিড পয়েন্ট গুলো একটু দাগ দিয়ে নাও। এইটা হচ্ছে তোমার এটা ভি এর গ্রাফ, মানে ই এর গ্রাফ, ই। এটা ফাই, এটা ই। আই কি পেলাম? আই পেলাম ই এর সাথেই, ওটাও সাইন দিয়ে। এইটা হচ্ছে আই, অন্য কালার দিই। এইটা হচ্ছে আই। এই জন্য দেখো এখানে আমরা দেখলাম ই আর আই সেম ফেজে আছে, একই দশায়, কিন্তু ফাই আর ই এর সঙ্গে দশা পার্থক্য 90 ডিগ্রি। আই আর ই একই দশায়, দুটাই সাইন দিয়ে, আর ফাইটা কস দিয়ে। মেইন এখানে পয়েন্ট হচ্ছে ফাই আর ই এর সাথে দশা পার্থক্য কত? পাই বাই 2। এটা মেইন পয়েন্ট এখানকার। সেই দশা পার্থক্যটা আমি দেখালাম, ডায়াগ্রাম এঁকে আমি দেখালাম। বুঝতে পারছো? তাহলে এসি প্রবাহ মাত্রা পেলাম। দেখো এসি প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে বাড়ে কমে, শূন্য হয়, নেগেটিভ হয়, হাইয়েস্ট হয়। তড়িৎচালক বড় তাই। আর এই ক্ষেত্রে ই আর আই একই দশায় আছে। শোনো, ই আর আই এখানে সেম দশায় আছে তো।
নাও থাকতে পারে, কিন্তু সব সময় থাকে না। এখানে আছে বলতে এখানে শুধু আমি রোধ, এখানে রোধ আছে বলে ই আর আই সমদশা আছে। রোধ ছাড়া আরো কি কি, যদি ইন্ডাক্টর মানে ওই যে আবেশক থাকে তাহলে আবার সমদশা থাকে না, ক্যাপাসিটর থাকলে সমদশা থাকে না, তখন কি হয় সেগুলাই পড়বো আমরা এসিতে অ্যাকচুয়ালি। ই তড়িৎচালক বল, এসি ভোল্টেজ আর এসি কারেন্টের মধ্যে দশা পার্থক্য কখনো 90 ডিগ্রি হয়, কখনো 0 হয়, হ্যাঁ, কখনো থিটাও হতে পারে, মানে যে কোনো কোণ হতে পারে। সেটা নির্ভর করবে কি কি তুমি ওই সার্কিটের মধ্যে কি কি ইউজ করছো, কি কি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইউজ করছো। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে রোধ একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। শুধু রোধ থাকলে, এখানে আমি দেখো শুধু রোধ যদি থাকে তাহলে ই আর আই একই দশায়। এবার যদি আবেশক থাকে তাহলে অন্যরকম ব্যাপার হয়, ধারক থাকলে অন্যরকম ব্যাপার হয়। সেই ব্যাপারগুলো কি হয় সেটা পড়বো আমরা এসিতে। এবার যদি মিক্স থাকে, রোধও থাকে আবেশকও থাকে, তাহলে এবার আলাদা হবে। সিও থাকে আরও থাকে, তাহলে আলাদা হবে। সি আর এল সবই যদি থাকে, আবেশক ধারক রোধ সবই যদি থাকে, তার জন্য আবার আলাদা হবে। এক একটার জন্য দশা অন্যরকম হয়। এই দশার উপর বিভিন্ন অনেক কিছু নির্ভর করে, পাওয়ার টাওয়ার, সার্কিটের পাওয়ার টাওয়ার নির্ভর করে। সেগুলো আমরা এসিতে পড়বো ডিটেলস। তাহলে আপাতত আমরা এসি জেনারেটরটা পড়লাম, কিভাবে তড়িৎচালক বল আবেশ হচ্ছে এবং সেই মানটা আমরা এসি পাচ্ছি। হ্যাঁ, সাইনোসয়েডাল গ্রাফ হচ্ছে। এখানে আমাদের পিরিয়ডিক ইন্ডাকশন শেষ। এবার হচ্ছে আমাদের পড়বো ট্রান্সফরমার, বা বাংলায় এটাকে বলা হয় রূপান্তরক। ট্রান্সফরমার বা রূপান্তরক, দেখছো ট্রান্সফরমার বা রূপান্তরক, এই আমাদের বাড়ির সামনেও আছে। আপনার ট্রান্সফরমার দিয়ে কি করা হয় যদি বলা হয়? হ্যাঁ, ভোল্টেজকে, এসি ভোল্টেজকে, ডিসি কে করা যায় না কিছু, এসি ভোল্টেজকে বাড়ানো বা কমানো হয়। লিখে দাও এটা কাজ কি। এসি ভোল্টেজ বৃদ্ধি বা হ্রাসের জন্য ব্যবহার করা হয়। 11,000 ভোল্টের লাইন বাড়িতে কানেকশন দেবে, নিশ্চয়ই 11,000 ভোল্ট দেওয়া যাবে না বাড়িতে, তাহলে ভোল্টেজ নামিয়ে নিতে হবে, হ্যাঁ, কমাইতে হবে, তাই না? আবার অনেক সময় বাড়ানোরও প্রয়োজন হয়, যে ক্ষেত্রে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ পাওয়া যায় সেটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর কতগুলো আছে স্টেপ আপ, যেগুলো নাকি ভোল্টেজ কমে গেলে সেটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, ট্রান্সফরমার দিয়ে কি হয়, এসি ভোল্টেজকে বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাই তো? এবার এর কার্যনীতি, কার্যনীতি পারস্পরিক আবেশের উপর প্রতিষ্ঠিত, পারস্পরিক আবেশের উপর প্রতিষ্ঠিত। তার মানে এখানে অ্যাকচুয়ালি এই যে একটা কুণ্ডলী, এই একটা কুণ্ডলী, দেখো ট্রান্সফরমারে কি হয়, দুটা কুণ্ডলী থাকে, এদের মধ্যে গ্যাপ থাকে। এই একটা কুণ্ডলীর নাম হচ্ছে প্রাইমারি কয়েল, প্রাথমিক কুণ্ডলী, আর একটা হচ্ছে গৌণ কুণ্ডলী, সেকেন্ডারি কয়েল। প্রাথমিক কুণ্ডলীতে ইনপুট ভোল্টেজ দেওয়া হয়, হ্যাঁ, ইনপুট দেওয়া হয়, আর গৌণ কুণ্ডলী থেকে আমরা আউটপুট পাই, আউটপুট পাই এখান থেকে। এখানে ইনপুট ভোল্টেজ আর এখানে হচ্ছে আউটপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ কখনো বেশি কখনো কম হতে পারে। যখন ইনপুট থেকে আউটপুট ভোল্টেজ বেশি তখন আমরা বলবো স্টেপ আপ ট্রান্সফরমার, যখন ইনপুট থেকে আউটপুট কম হবে তখন আমরা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবার স্টেপ আপ হবে না স্টেপ ডাউন হবে এটা নির্ভর করে কার উপর, আমরা এখনই দেখবো সেটা, ডিরেক্টলি লিখবো, আমরা থিওরি ডিটেলস করবো না। নির্ভর করে পাক সংখ্যার উপর। দেখো ট্রান্সফরমার গঠনটা কি করে হয়। ট্রান্সফরমার দেখো, আমি একটা মোটামুটি ট্রান্সফরমারের ছবি আঁকার চেষ্টা করি। অনেকগুলি লোহার পাত দিয়ে মোটা করে এটা তৈরি করা, দেখছো ঘটনাটা, একটা লোহা দিয়ে তৈরি, একটা লোহার খন্ড হলেও হবে, কিন্তু লোহার খন্ড হলে ট্রান্সফরমারের কাজ হবে, কিন্তু কিছু ক্ষতি হবে, ক্ষতি মানে লস হবে, হিট লস টস হবে। সেই জন্য এখানে মোটা লোহার না নিয়ে এটা করা হয় কি, পাতলা পাতলা পাত বানানো হয়। দেখো আমি কি বলি, এটাকে না পাতলা পাতলা পাত বানানো হয়, কেটে কেটে এরকম সরু সরু পাত দিয়ে অনেক পাত একটা আরেকটার উপর রেখে এরকম মোটা লোহার ইয়ে তৈরি করা হয়। বুঝতে পারছো ঘটনা, বোঝা যাচ্ছে বিষয়টা? এরকম একটা পাত নিলাম পাতলা লোহার, তারপর আরেকটা রাখলাম, তারপর আরেকটা রাখলাম। অবশ্য এটা কানেক্টেড থাকলে হবে না, হ্যাঁ, এর উপরে ল্যামিনেশন করা হবে আগে। একটা পাত নিয়ে তার উপর ল্যামিনেটেড সলিউশন পাওয়া যায়,
সে ল্যামিনেট করে নিয়ে তার উপর আরেকটা রাখতে হবে, তারপর আবার ল্যামিনেট করে নিয়ে আরেকটা রাখতে হবে, কানেকশন হতে হবে না। তাহলে এরকম আলাদা করা হয়, সেটার কারণ পরে বলবো। এইবার দুটো কুণ্ডলী, যে একটা প্রাথমিক কুণ্ডলী একটা গৌণ কুণ্ডলী, দেখো এই কুণ্ডলী গুলো কিভাবে লাগানো হচ্ছে বোঝা যাচ্ছে একটু? এই যে একটা কুণ্ডলী, দেখো এটা প্রাইমারি কয়েল, এটা প্রাইমারি, আর ঠিক একই রকম ভাবে সেকেন্ডারি, দেখো এটা এটা সেকেন্ডারি কয়েল, দেখো পেঁচানো আছে, এখানে পেঁচানো আর এখানে পেঁচানো। তাহলে এটা ইনপুট, দেখো এটা ইনপুট, এটা আউটপুট। এখন শোনো, ট্রান্সফরমার মেইন ফর্মুলাটা বলে দিই একবারে। ইনপুটের ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ is equal to E1, ইনপুট ভোল্টেজ E1, আউটপুট ভোল্টেজ E2। প্রাথমিক কুণ্ডলীর ইনপুটের আর কি, প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা নাম দিলাম N1, আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা N2 যদি হয়, তাহলে কি কি প্রাথমিক কুণ্ডলী যে এইটা, এই যে তার পেঁচানো আছে, এটা প্রাথমিক কুণ্ডলী, এই কুণ্ডলী মানে কয়েল। গৌণ কুণ্ডলী এটা, এই যে কয়েলটা পেঁচানো আছে, এখানে ইনপুট দেবো, এখানে আউটপুট দেবো, এখানে 11,000 ভোল্ট দিলাম, এখানে 220 পাচ্ছি। কেন? মোবাইল চার্জার 220 থেকে 5 ভোল্টে নামিয়ে আনা হচ্ছে, মোবাইল চার্জারে 5 ভোল্টে চার্জ হয় এটা। হ্যাঁ, দেখো যদি এটা হয় তাহলে U1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2 হয়, এটা ইম্পর্টেন্ট সূত্র। আবার আউটপুট পাওয়ার ইজ ইকুয়াল টু ইনপুট পাওয়ার, এটা পাওয়ার যদি আদর্শ ট্রান্সফরমার হয়। আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে আউটপুটে যে পাওয়ার পাবে ইনপুটের পাওয়ার একই দেওয়া হবে, আদর্শ ট্রান্সফরমার যদি হয়। আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার ইকুয়াল। E2 I2 হচ্ছে আউটপুটের পাওয়ার, আর ইনপুটের পাওয়ার হচ্ছে E1 I1। তাহলে আমি কিন্তু লিখতে পারি E1 বাই E2 ইজ ইকুয়াল টু I2 বাই I1। তার মানে আমি পাচ্ছি E1 বাই E2 ইকুয়াল টু N1 বাই N2 ইকুয়াল টু I2 বাই I1, এটা পাচ্ছি। এইখানে কি বলতে যাচ্ছে দেখো, আউটপুটের ভোল্টেজ কখন তুমি বেশি পাবে? যদি N1 থেকে N2 বড় হয়, তাহলে E2 বড়। তার মানে কি, প্রাইমারি কয়েলের পাক সংখ্যা থেকে যদি এখানে পাক সংখ্যা বেশি হয়, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার, এখানকার ভোল্টেজ বেশি, এখানে ভোল্টেজ কম তখন। আর যদি এখান থেকে এখানে পাক সংখ্যা কম হয়, তাহলে এখানে ভোল্টেজ কম, এখানে ভোল্টেজ বেশি। বুঝতে পারছো? তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কখন হচ্ছে? যদি N2 গ্রেটার দেন N1, তাহলে তো E2 গ্রেটার দেন E1 হবে, আউটপুটের ভোল্টেজ বেশি হবে। কিন্তু ভোল্টেজ বেশি হবে, কিন্তু কারেন্ট কিন্তু I2 যেটা সেটা আবার কম হবে I1 এর থেকে। ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কারেন্ট কমে যায়, ক্ষমতা সেম তো, নাহলে তো শক্তি সংরক্ষণ সূত্রের বিরোধী হবে। এইটাকে তখন বলা হয়, এটাকে বলি আমরা স্টেপ আপ ট্রান্সফরমার, আরোহী রূপান্তরক বলা হয়। যদি N2 লেস দেন N1, তখন আমরা E2 ও লেস দেন E1 পাবো, কিন্তু I2 গ্রেটার দেন I1 পাবো। তখন এটাকে বলি আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার বা অবরোহী ট্রান্সফরমার। এটাকে আমরা বলি অবরোহী ট্রান্সফরমার। দেখো বাস্তব ট্রান্সফরমারের ক্ষেত্রে, শোনো, এটা আইডিয়াল ট্রান্সফরমার ধরা হচ্ছে। আইডিয়াল ট্রান্সফরমারে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার সমান, কিন্তু কিছুটা লস হয়। সেই জন্য লস হয় জন্য সবসময় বাস্তব ক্ষেত্রে কিন্তু আউটপুট পাওয়ার কিন্তু ইনপুটের থেকে কম হবে। বুঝতে পারছো? আউটপুট পাওয়ার ইনপুটের থেকে কম হবে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে তখন আমরা ট্রান্সফরমারের কর্মদক্ষতা বলে একটা টার্ম থাকবে, কর্মদক্ষতা, এটা দিয়ে লেখা হবে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100। আদর্শ ক্ষেত্রে এটা ইকুয়াল টু 100%, কারণ আদর্শ ক্ষেত্রে পি ইনপুট আর পি আউটপুট সমান হয়।
আদর্শ ক্ষেত্রে পি ইনপুট আর পি আউটপুট সমান, সেই ক্ষেত্রে 100% হয় আদর্শ। আদর্শ ক্ষেত্রে মানে কোনো পাওয়ার লস নাই, কিন্তু পাওয়ার তো লস হবে, বিভিন্ন কারণে লস হয়, পরের দিন আলোচনা করব। প্রায় শেষ চ্যাপ্টার, একটুখানি বাকি আছে, শেষ করলাম।